ম্যাচিউর পলিটিশিয়ানরা কখনো আনডিউ বিতর্ক তুলে না। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। ভারতের আবুল কালাম আজাদ যখন ইন্ডিয়া উইন্স ফ্রিডম লিখলেন, তখন উনি একটা চ্যাপ্টারকে বললেন যে এই চ্যাপ্টারটা এখন ছাপা যাবে না, এইটা আবার মৃত্যুর 30 বছর পর ছাপতে হবে। কেন? ওই সময় যদি এটা ছাপা হইতো তাইলে আপনার অনেক কংগ্রেসের অনেকের মধ্যে মনোমালিন্য তৈরি হইতো। নেহরুর সাথে কী বলে প্যাটেলের, তারপর আবুল কালাম, নানা রকমের তখন দ্বন্দ্ব ছিল। এগুলি উনি চাননি যে ওই সময় ছাপা হোক, তাইলে একটা বিতর্ক তৈরি হবে। একটা 30 বছর পরে যখন সব থিতিয়ে যাবে তখন এটা যুক্ত করতে হবে, এটা উনি বলে গেছেন। এখন দেখেন সেনাবাহিনীর সাথে হাসনাত আবদুল্লাহর কি হয়েছে সেইটা ধরেন আমরা মানে প্রকৃত সত্য এখনও জানি না। হ্যাঁ, মানে হাসনাত যা বলছেন ওনাকে তো কেউ সেকেন্ড করতেছে না, মানে সমর্থন করছে না। হ্যাঁ, বা উনি যাদের সাথে কথা বলছেন ওনাদের নাম বলেননি, তার সাথে যে দুইজন গেছে এর মধ্যে সার্জিস বলতেছে তিনি গেছেন, আরেকজনকে জানি না। আমরা ধরে নিলাম যে হাসনাত মানে সত্য কথাই বলছেন, আমরা ধরে নিলাম। কিন্তু এই কথাটা কি এখন বলার সময়, যখন দেশে রাজনীতি একটা অস্থিরতা চলতেছে? আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে এই কথাটা উনি 30 বছর পরে 40 বছর পরে তার আত্মজীবনী যখন লিখতেন তখন বললে এইটা মানুষ এনজয় করতো, এই করতো। এখন এই বিতর্কটা কেন? আচ্ছা, ভুল সময়ের বিতর্ক মনে করছেন? আচ্ছা, আমি বলছি যে এই বিতর্ক তুলে কি হলো? পুরো সমাজটা অস্থির হয়ে গেল। এই অস্থিরতা কেন উনি তৈরি করলেন? এটা আমার কাছে একটা প্রশ্ন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এখন দেখেন মানে কি একটা অবস্থা দাঁড়াইছে। একটা সময় ছিল, আমাদের সময় আর্মির কোনো সদস্য যদি আমরা দেখতাম, আমরা একটু গা ঢাকা দিতাম যে না জানি কোন বেয়াদবি ধরে ফেলে, কখন কি হয়ে যায় ইত্যাদি। হ্যাঁ, কিন্তু এখন দেখেন একজন ব্যারিস্টার তিনি পুরো ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলতেছেন। হ্যাঁ, আচ্ছা, উনি যদি ওয়াকার সাহেবকে বলতেন যে ওয়াকার সাহেবকে আমরা দেখে নিব, এই করতো সেই করতো, তাইলে একটা যুক্তি থাকতো। উনি মনেই করতে পারেন যে ওয়াকার সাহেব আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে, ওইটা হইতে পারে। উনি পুরো ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবেন, ভাবেন একবার আর কি। মানে এটা 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 কোনো সুস্থতার লক্ষণ হইল? দেখেন অদ্ভুত ব্যাপার, মানে এগুলি কি বলবো। আপনি তখন অনেক ছোট, 96-এ যখন একটা বড় ধরনের সেনাবাহিনীর মধ্যে যখন একটা বড় ধরনের মানে সংকট তৈরি হয়েছিল, তখনকার তৎকালীন আপনার এই কেয়ারটেকার গভর্নমেন্ট চিফ ছিলেন বিচারপতি হাবিবুর রহমান। তখন উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন, আবেগ ঘন, যে ভাইয়ে ভাইয়ে রক্তারক্তি করবেন না, করবেন না। এবং তার ওই ভাষণ মানুষ অ্যাকসেপ্ট করছে এবং সেনাবাহিনীও অ্যাকসেপ্ট করছে এবং সংকট দূরীভূত হয়েছে। এত বড় যে একটা সংকট চলছে দেশে, আমাদের চিফ অ্যাডভাইজারের কোনো স্টেটমেন্ট আছে? কোনো স্টেটমেন্ট নেই। এত বড় একটা সংকট চলতেছে, ছাত্রদের সাথে সেনাবাহিনী তো উমুক তমুক, এই সেই, কোনো স্টেটমেন্ট নেই। তাইলে কি সরকার আছে? সরকার বলতে কি কিছু আছে? সরকার প্রধান যদি এই সংকটে কোনো স্টেটমেন্ট না দেন তখন আমরা কি ধরে নিব? তবে দেখেন খুব ইন্টারেস্টিং, কালকে যখন আর্মি চিফ আহত ওই যে বিপ্লবীদের যারা অভ্যুত্থানের সময় যারা আহত হয়েছিলেন তাদের সামনে একটা বক্তৃতা করেছেন এবং উনি বলছেন যে আমরা আপনার পাশে আছি। হ্যাঁ, এই তারপর ব্যাংকাররা এখানে আছে, টাকা হবে, এই হবে, আপনারা চিন্তা করবেন না, আমরা সবসময় আপনার পাশে আছি। আমি একজনকে বলতে শুনেছি যে এইটা তো করার কথা জুলাই ফাউন্ডেশনের, এটা তো করার কথা সরকারের, এখানে আর্মি কেন এটাতে করতেছে? তাহলে কি আর্মি এখন প্যারালাল গভর্নমেন্ট? এটা কিন্তু একজনে আমাকে বলছে যে আর্মি কি তাহলে এখন প্যারালাল গভর্নমেন্ট? আহতদের জন্য তো জুলাই ফাউন্ডেশন আছে, এবং তখন তো আমরা অনেক কথা শুনলাম কত টাকা, এই সেই ইত্যাদি। হ্যাঁ, সেখানে আর্মি চিফকে কেন এই দায়িত্বটা নিতে হবে? এটা একটা মানে প্রশ্ন না? উনি কেন নিতে? এটা তো আর আর্মি, আহত আর্মিদের কোনো ব্যাপার না, এটা তো জনগণ থেকে যারা আহত হয়েছে তাদের ব্যাপার। এটা গভর্নমেন্ট আছে, জুলাই ফাউন্ডেশন আছে, সার্জিস আছে, আছে, এরা করবে। তাইলে দেখেন কত বড় একটা দূরত্ব তৈরি হচ্ছে।